প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ভালো আছো তো? এই মহামারীতে আমরা গত কয়েকদিন আগে আমি দুটা ক্লাস নিয়েছিলাম ত্রিকোণমিতির উপরে। আজ আমি পুনরায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি গণিতের আর একটা অংশ আলোচনা করার জন্য। আমরা এই বন্ধ অবস্থায় বাড়িতে বসে গণিতের জ্ঞান অর্জন করি, শিক্ষা অর্জন করি। তারই ধারাবাহিকতায় আমি আজকে গণিতের আর একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা এই আলোচনাটা শুনো, অনুধাবন করো এবং সেগুলো খাতায় লিপিবদ্ধ করে নিতে পারো। তো আজকে আমরা গণিতের আর একটা শাখার সম্বন্ধে কথা বলি, যেসব শাখায় আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর ঘনফল এবং পরিসীমা যে নির্ণয় করবে, এই ধরনের একটা শাখা আছে। সেই শাখাকে আমরা বলে থাকি পরিমিতি। সেই শাখাকে বলে থাকি আমরা পরিমিতি। পরিমিতি যেটাকে ইংলিশে বলবো আমরা মেনসুরেশন। সেটাকে বলবো আমরা কি? ইংলিশে বলবো আমরা মেনসুরেশন। এখন দেখো এখানে যে এই যে পরিমিতি, এই পরিমিতিটা কি এটা আমাদেরকে জানতে হবে। পরিমিতি কি বা কাকে বলে এটা আমাদেরকে জানার প্রয়োজন আছে। সাধারণত এই যে পরিমাপ নিয়ে গণিতের যে শাখায় পরিমাপ নিয়ে আলোচনা করা হয়, পরিমাপ নিয়ে জ্ঞান অর্জনই হলো এই পরিমিতি। তাহলে সংজ্ঞাটা আমরা বলতে পারি, পরিমিতির সংজ্ঞা আমরা লিখতে পারি। এখানে তোমরা লিখে নিতে পারো যে সংজ্ঞাটা আমরা লিখতে পারি এভাবে: গণিতের যে শাখায় পরিমাপ নিয়ে আলোচনা বা পর্যালোচনা করা হয় তাকে পরিমিতি বলে। অর্থাৎ আমি আরো একটু ভালোবাসা যদি বলা যায়, অর্থাৎ পরিমিতি হচ্ছে গণিতের বৃহৎ শাখা, যা জ্যামিতির আকৃতি সমূহের পরিসীমা ক্ষেত্রফল ও ঘনফল ইত্যাদি নির্ণয় করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো।
তাহলে দেখো আমরা পরিমিতি সম্বন্ধে কিছুটা জ্ঞান অর্জন করলাম, যে পরিমিতি কিন্তু গণিতেরই একটা অংশ। পরিমিতি গণিতের একটা অংশ। যে শাখা গণিতের যে শাখাতে পরিমাপ নিয়ে আমরা জ্ঞান অর্জন করি, পরিমাপ নিয়ে আলোচনা পর্যালোচনা বা সমস্যার সমাধান করে থাকি, সেই অংশটাকে বলি কিন্তু আমরা পরিমিতি। অর্থাৎ আমরা বলতে পারি পরিমিতি হচ্ছে গণিতের একটা বৃহৎ শাখা, বড় একটা শাখা, যা জ্যামিতির আকৃতি সমূহের পরিসীমা, ক্ষেত্রফল এবং ঘনফল ইত্যাদি নির্ণয় করে কাঙ্ক্ষিত লক্ষ্যে যে পৌঁছায়, সেটাই হলো পরিমিতি। আর এই পরিমিতির জনক, পরিমিতির জনক পরিমিতির জনক হচ্ছে পিথাগোরাস। তোমরা নিশ্চয় পিথাগোরাসের নাম শুনেছো, পিথাগোরাসের বিভিন্ন উপাদ্য সম্বন্ধে ধারণা তোমাদের আছে। আমরা পরিমিতির জনককে আমরা পিথাগোরাস পরিমিতির জনক। আজকে আমরা এই পরিমিতির তোমাদের ধারণা দিলাম, পরিমিতিটা কি। তোমাদের পরিমিতিটা একেবারে নতুন জিনিস ছিল, তবে কিছু কিছু জিনিস আছে যা তোমরা ইতিপূর্বে পূর্বের ক্লাসে জেনেছো বা জানো, আমরা আরো আজকে বেশি করে জানবো। তো পরিমিতির এই সংজ্ঞাটা তোমরা তুলে নিতে পারো এবং পরিমিতির যে জনককে সেটা আমরা লিখে দিলাম। এখন আমরা আসবো, আমরা পূর্বের ক্লাসে দেখেছি বা তোমরা পূর্বের ক্লাসে পড়ে এসছো যে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সচরাচর জানি ভাবগুণিত ভূমিগুণিত উচ্চতা, অর্থাৎ কোন ত্রিভুজের ভূমি এবং উচ্চতার গুণফলের অর্ধেককে বলবো আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা শিখে এসেছি, এটা বিষয় দিলাম, তোমরা এটা তুলে নিও। এখন আমরা পূর্বের ক্লাসে জেনেছি ত্রিভুজের ক্ষেত্রফল, ভাবগুণিত ভূমিগুণিত উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এটা আমরা পূর্বের ক্লাসে জেনেছি। আমরা ত্রিভুজ সংক্রান্ত আরো কিছু এই ক্ষেত্রফল আমরা জানবো এবং এই ক্ষেত্রফলগুলো কিভাবে আসছে সেটা আমরা আজকে সমাধান করে দিব। তাতে হবে কি, আমাদের যে সৃজনশীলের যে প্রশ্ন উত্তর দেওয়া, এই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের সহায়ক হবে। তো দেখো, আমি প্রথমেই আমরা দেখাচ্ছি যে একটা ক্ষেত্রফল দেখাচ্ছি। প্রথমেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করে থাকি? তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এ বি সি একটি সমকোণ। এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুটির নাম আমরা দিলাম একটা এ, একটা বি। তাহলে ঠিক এইভাবে লিখবো আমরা। মনে করি সমকোণী ত্রিভুজ এ বি সি এর সমকোণ সংলগ্ন বাহু দ্বয় বিসি সমান এ এবং এবি সমান বি। এখন বিসি কে যদি ভূমি এবং এবি কে যদি উচ্চতা বিবেচনা করা যায়, এখন ত্রিভুজ এ বি সি এর বিসি কে ভূমি এবং এবি কে
উচ্চতা উচ্চতা বিবেচনা করা হয়, বিবেচনা করা হয়। তাহলে 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 ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, সেই পূর্বের সূত্র আমরা জানি। তাহলে এখানে আমরা হাফ আমরা রেখে দিলাম, গণিত ভূমিকে আমরা কি বিবেচনা করেছি, আমরা বিসি, ভূমিকে কি বিসি, গণিত উচ্চতা হলো এবি। তাহলে আমরা সমান লিখতে পারি হাফ এ ইনটু বি, মানে হাফ এবি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজে দেখো ভূমি পাওয়া যায় এবং উচ্চতা পাওয়া যায়। এই জন্য আমরা হাফ গুণিত সমকোণী ত্রিভুজের ফলের ক্ষেত্রে আমরা বলতে পারি হাফ গুণিত ভূমি উচ্চতা। কিংবা আমরা আরেকটা কথা বলতে পারি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। অথবা আমরা এটা বলতে পারি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, যেহেতু এই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা পাওয়া যায় এই জন্য আমরা এই সূত্রটি লিখতে পারি, বা আমরা এই সমকোণ বাহুদ্বয় সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফলও লিখতে পারি। তো নিশ্চয়ই তোমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সমস্যার সমাধান অবশ্যই হয়েছে। এটা খুব একটা জটিল বিষয় নয়, তোমরা এইটা লিখে নিতে পারো বা বুঝে নিতে পারো। আমরা এইবার আসবো তাহলে সমকোণী ত্রিভুজে। এবার আমরা আরেকটা যেটা বের করবো, আমরা এটা মিশাই দিলাম। এবার আমরা আরেকটা জিনিস আসবো, ত্রিভুজের দুই বাহু, 2 নম্বর আরেকটা আসবো আমরা ত্রিভুজের দুই বাহু ও বাহু সংলগ্ন অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে, আমরা 2 নম্বরে আসলাম আমরা, যে যদি কোন ত্রিভুজে দুইটি বাহু এবং তাদের বাহুদ্বয়ের যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে পারি, দেখো আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকবো। আমরা ত্রিভুজ আঁকলাম। এ বি সি, এই এবিসি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজে আমরা এই বিসি বাহুর নাম দিলাম আমরা এ, এই বাহুটার নাম দিলাম আমরা এ, এসি বাহুর নাম দিলাম আমরা বি, এবং এবি বাহুর নাম দিলাম আমরা সি। এখন এই এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা আমরা লম্ব অঙ্কন করব। বিসি বাহুর উপরে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব হলো এডি, যার নাম দিলাম আমরা এইচ। উচ্চতা তাহলে কি হলো এইচ। তাহলে দেখো যে লম্ব অঙ্কন করলাম বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্কন করলাম, এডি সমান আমরা এইচ ধরলাম, ঠিক আছে। এখন খেয়াল করো যে আমরা এই কথাটা লিখবো, আমরা মনে করি ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এবিসি এর বাহুত্রয় যথাক্রমে
বিসি সমান এ, এসি সমান বি এবং এবি সমান সি। এবার এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অন্তর। এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব টানি, এটি লম্ব টানি। ধরি উচ্চতা এডি সমান এইচ। আমরা এটা ধরে নিলাম, আমরা ধরে উচ্চতা এডি সমান এইচ। এখন দেখো আমরা এটা লিখলাম, কিভাবে অঙ্কন করলাম সেটা আমরা লিখলাম। এখন খেয়াল করো, এই যে ত্রিভুজে তিনটা কোণ আছে, একটা কোণ, একটা কোণ, একটা কোণ। আমরা যদি এই কোণটাকে বিবেচনা করলাম, এই কোণটাকে আমরা থিটা বিবেচনা করলাম, তাহলে এই কোণটাকে যদি থিটা বিবেচনা করি, তাহলে দেখো এবিডি কোণটাকে কাটে সমকোণ ত্রিভুজ, যেহেতু এটা লম্ব, এটা যেহেতু লম্ব, আর এটা লম্ব হলে এই কোণটা এক সমকোণ, তাহলে এবিডিটা কি হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এর বিপরীত বাহুটা লম্ব, এটা অতিভুজ, এটা হলো ভূমি। এখন বিকোণ সমান থিটা বিবেচনা করে পাই। তাহলে কি লিখতে পারি আমরা বিবেচনা যদি করি? তাহলে এখানে খেয়াল করো, লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ। তাহলে আমরা এটা বিগত দিনে আমরা যে ত্রিকোণমিতি পড়িয়েছিলাম, সাইন থিটার ফর্মুলা পড়িয়েছিলাম, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে লিখতে পারি এটা যদি কোণ বিবেচনা করি আমরা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এডি ডিভাইড বাই কি লিখতে পারি আমরা? এডি ডিভাইড বাই এবি আমরা লিখতে পারি। তাহলে বা এটাকে ক্যালকুলেশন করি আমরা, বা সাইন থিটা ইকুয়াল টু এডি সমান কত? এইচ, এডি সমান এইচ ডিভাইডেড বাই এবি সমান কি? সি, এবি সমান সি। তাহলে অতএব এইচ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? সি সাইন থিটা। আমরা এই এইচ এর মানটা আমরা এখানে বের করে রেখে দিলাম। আমরা এই এইচ এর মানটা এখানে বের করে রেখে দিলাম আমরা। এবার এদিকে চলে আসলাম। এবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, আমরা জানি হাফ গুণিত ভূমি মানে গুণিত বিসি গুণিত উচ্চতা মানে এডি, তাই না? তাহলে সমান দেখো, আমরা হাফ আমরা রেখে দিলাম, গুণিত বিসির মান কত বেশি? এ, বিসি সমান এ গুণিত এডি হলো কি? এইচ, সমান হাফ আমরা রেখে দিলাম, গুণিত এ রেখে দিলাম, গুণিত এইচ এর মান বের করে রেখেছি সি সাইন থিটা, গুণিত সি সাইন থিটা এইচ এর মান। তাহলে সমান এগুলো যদি গুণ করি আমরা, হাফ এসি সাইন থিটা। এই হলো আমাদের, দেখো যদি ত্রিভুজের দুইটি বাহু এবং বাহু সংলগ্ন যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমাদের সূত্র আমরা এইভাবে লিখতে পারি আমরা, যে সেই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ এসি সাইন থিটা, হাফ ইনটু এসি সাইন থিটা। অনুরূপ ভাবে যদি আমরা এই কোণটা বিবেচনা করি, যদি এই কোণটাকে আলফা বিবেচনা করি, তার আলফা বিবেচনা করলে কি হবে? অনুরূপ ভাবে লিখতে পারি কি আমরা? অনুরূপ ভাবে কি লিখতে পারি আমরা? সি কোণ সমান আলফা বিবেচনা করলে, আলফা বিবেচনা করলে পাই। আর তো ওইভাবে দেখাবো না আমরা। তাহলে কি লিখবো আমরা?
পাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, তাহলে কি লিখবো আমরা, এবি, হাফ এবি সাইন আলফা, হাফ সাইন এবি সাইন আলফা। আবার যদি আমরা এই কোণটাকে যদি ধরি আমরা বিটা, যদি ওই কোণটাকে যদি ধরি আমরা বিটা, এদিকে চলেছিলাম, আবার আবার এ কোণ সমান বিটা বিবেচনা করলে, তাহলে কি হচ্ছে দেখো, ক্ষেত্রফল, ওই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ, তাহলে বিসি, হাফ বিসি সাইন বিটা। তাহলে দেখো আমরা তিনটা কোণ দিয়ে দেখাই দিলাম। আমি প্রথমে এই কোণটা বিস্তারিত ভাবে দেখালাম, তারপরে আমরা অনুরূপ ভাবে এই কোণকে যদি ধরি আমরা আলফা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। যদি আমরা এই কোণকে যদি আমরা বিটা ধরি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এই হলো আমাদের আরেকটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র শিখলাম আমরা। যদি কোনো ত্রিভুজে দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রে আসতে পারি। এরপরে আমরা কোন ত্রিভুজে যদি তিনটা বাহু দেওয়া থাকে, এটা মিশিয়ে দিলাম, তোমরা তুলে নাও, খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা তুলে না। এর আগরে কিন্তু আমাদের অনুশীলনিত অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এবার মিশিয়ে দিলাম, আমি আরেকটা আয়াতে আসলাম। তাহলে দেখো, যদি ত্রিভুজের তিনটে বাহু দেওয়া থাকে, এবার 3 নাম্বার, ত্রিভুজের তিনটি বাহু বাহুর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়। তাহলে তিনটি বাহু থাকলে পরে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করছি, এবার খেয়াল করো। তাহলে আমরা ঠিক ওইভাবে আমরা একটা ত্রিভুজ নিব, আমরা এবিসি একটা ত্রিভুজ নিলাম, নাম দিলাম আমরা এ বি সি। তো এই তিনটা ত্রিভুজের নাম দিলে এবিসি, এটাকে এ বললাম, এই বাহুটাকে আমরা বললাম এ, এই বাহুটাকে বললাম বি, এই বাহুটাকে বললাম সি, তাই না? এখন এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা এ বি সি, এর কিন্তু পরিসীমা আমরা বের করতে পারবো। আমরা তিনটা বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। এসটা হলো, এসটা কি, সারফেস এরিয়া, মানে এই ত্রিভুজের বাইরের অংশ। এর সম্বন্ধে জানতে হলে উপরের ক্লাস আরো বেশি ভালো জানতে পারবো। আমি শুধু বললাম যে এসটা হলো সারফেস এরিয়া, যেটাকে পরিসীমা বলছি আমরা 2s দ্বারা সূচিত করছি। এই 2s অর্থাৎ এই পরিসীমার মান হলো এই ত্রিভুজের তিন বাহুর যোগফল। এখন আমরা করবো কি, এই এ বিন্দু থেকে এই বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম, এ থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করছি। নাম দিলাম আমরা এডি, লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো, এডি আমরা লম্ব অঙ্কন করলাম। তাহলে এই কথাটা আমাকে বলতে হবে, এই কথাটা আমাকে বলতে হবে। তাহলে দেখো, এখানে বিডি একটা অংশ পেয়ে গেছি। বিডি সমান যদি আমরা এক্স ধরি, বিডি সমান যদি আমরা এক্স ধরি, তাহলে এই সিডিটা সমান কি লিখতে পারি আমরা, গোটাটা থেকে এ বিডি বাদ দেবো, এক্স বাদ দেবো, তার মানে কি লিখতে পারি, এ এটা সমান এ মাইনাস এক্স, এটা আমরা লিখতে পারি, তাই না? এখন আমরা লিখি, তোমরা লিখতে থাকো। মনে করি ত্রিভুজ এ বি সি এর বাহুত্রয় যথাক্রমে বিসি সমান এ, এসি সমান বি এবং
AB সমান C। এখন দেখো যে অতএব 2s যে পরিসীমা বলছি 2s ইকুয়াল টু কি লিখতে পারি আমরা a প্লাস b প্লাস c লিখতে পারি। 2s যেটা আমরা পরিসীমা বলছি যেটা এই যে s টা কি বলে আমরা সারফেস এরিয়া মানে এই ত্রিভুজের বহির অংশ আমরা সারফেস এরিয়া বলি আমরা সেটাকে 2s পরিসীমাকে 2s দ্বারা সূচিত করা হয় এবং 2s এর মান হলো ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। এখন তাহলে এডিটা বিষয়ের উপর লম্ব। এখন এডি পারপেন্ডিকুলার বিসি হয়, এডি পারপেন্ডিকুলার বিসি হয় এবং ধরি বিডি ইকুয়াল টু এক্স, বিডি ইকুয়াল টু এক্স। তাহলে আমরা সিডি ইকুয়াল টু কি লিখতে পারি? তাহলে সিডি ইকুয়াল টু এ মাইনাস এক্স। আমরা এই মানটা কিভাবে পেলাম আমরা দেখাই দিলাম। এটা বিডি সমান আমরা এক্স ধরেছি আর তাহলে সিডি সমান আমরা কি পেলাম আমরা এ মাইনাস এক্স। এখন দেখো যে এবিডি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এবিডি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এসিডি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি এ আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি। কি লিখতে পারি? এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে অতএব এডি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এডি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার আমরা লিখতে পারি। এটা আমরা এক নাম্বার সমীকরণ দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমরা এক নাম্বার সমীকরণ দিলাম। আবার দেখো এসিডি ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ এসিডি এ আমরা কি লিখতে পারি? একই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার। তাহলে অতএব এডি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের উপর বর্গ। তার মানে কি অতিভুজের বর্গ এবং অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান। তাহলে অতিভুজ এটা এসি, তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এসি স্কয়ার মাইনাস সি ডি স্কয়ার। এটা আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন 1 আর 2 থেকে পাই 1 ও 2 নং হতে পাই। তাহলে 1 আর 2 এর দিকে তাকাও। 1 নম্বরে এডির মান এডি স্কয়ার মান এটা, আবার এডি স্কয়ার মান। এডি স্কয়ার মান তো দুই রকমের হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি এটাও এডি স্কয়ার মান, এটাও এডি স্কয়ার মান। তাহলে এটা সমান এটা লিখতে পারি আমরা। তাহলে এডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার আমরা এটা লিখতে পারি। তো এখন খেয়াল করো আমরা এই জিনিসটা লিখতে পারি। এখন দেখো এখানে খেয়াল করো যে এই যে এবির মান কিন্তু আমরা জানি এবির মান কত? সি বা মান বসাচ্ছি আমরা। তাহলে এখানে সি স্কয়ার মাইনাস বিডির মান কত পেয়েছি আমরা? বিডির মান কিন্তু এক্স, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু এসি মান কত পেয়েছি? এসি সমান কত? বি, তাহলে বি স্কয়ার মাইনাস সিডি সমান কত পেয়েছি? এ মাইনাস এক্স তারপরে হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি যে তাহলে দেখো এখানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা পড়ে। আমি এদিকে চলে আসলাম, ক্যালকুলেশন বা c স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা দিছি a স্কয়ার মাইনাস 2ax প্লাস x স্কয়ার।
তাহলে বা সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস সাইন চেঞ্জ এ স্কয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কয়ার বা তাহলে 2ax সমান কত লেখা যায় 2ax ইকুয়াল কি লিখতে পারি আমরা c স্কয়ার মাইনাস x স্কয়ার এগুলোকে পক্ষান্তরে সাইন চেঞ্জ মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x স্কয়ার তাহলে বা 2ax ইকুয়াল টু তাহলে এই যে x স্কয়ার সে কেটে গেল তাহলে এখানে কি থাকছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ঠিক আছে তাহলে অতএব x ইকুয়াল টু কি থাকে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস a তাহলে x এর মানটা আমরা বের করে রাখলাম x এর মানটা বের করে রাখলাম এই x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই বা 1 নম্বর থেকে আমরা কাজ করি যদি আমরা x এর মান পেয়েছি আমরা 1 নম্বর থেকে করতে পারবো 2 নম্বর থেকে করতে পারবো কিন্তু আমরা 1 নম্বর করব এই কারণে 2 নম্বর যদি আমরা x এর মান বসাতে যাই তাহলে আমাদের ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে আমরা সহজেই ক্যালকুলেশন বড় হতে যাব না যত সহজে এবং ছোটভাবে করতে পারি সেই ভাবে আমরা যাব এই জন্য আমরা 1 নম্বর কাজ করব আমরা এবার এক নম্বর হতে পাই তাহলে 1 নম্বর কি আছে তুলি আমরা AD স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার মাইনাস BD স্কয়ার স্যার AD এর মানটা আমরা বের করব আমরা এখানে AD স্কয়ার কাকে রেখে দিলাম আমরা সমান তাহলে AB স্কয়ার সমান কত পেয়েছি আমরা AB স্কয়ার সমান কত পেয়েছি C তাহলে C স্কয়ার মাইনাস BD সমান কত পেয়েছি আমরা BD সমান x তাহলে x স্কয়ার তাহলে C স্কয়ার রেখে দিলাম আমরা মাইনাস x এর মান তো আমরা পেয়েছি যে x এর মান বসাচ্ছি a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস a তাহলে দেখো এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা টুয়াইস a তারপরে এই যে x স্কয়ার তারপরে স্কয়ার তারপরে স্কয়ার তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যায় এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা এদিক মিশাই দিলাম তোমরা এদিকে তুলে নিয়ে এসো তো আমরা এদিকটা মিশাই দিলাম তাহলে বা AD স্কয়ার ইকুয়াল টু তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা দিচ্ছি আমরা তাহলে c প্লাস এটা কোথায় a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস a প্লাস b ইনটু c প্লাস c মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই টুয়াইস a তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে সমান একটা ক্যালকুলেশন করছি আমরা তাহলে a টুকে লসাগু করলে হবে কত টুয়াইস a তাহলে এখানে 2ca প্লাস a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এবার এই টুকে লসাগু করি আমরা লসাগু হবে টুয়াইস a তাহলে 2ca মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে সমান এবার দেখো এখানে আমরা এভাবে এখানে লিখতে পারি এইটুক সমান কি লিখতে পারি a প্লাস c হোল স্কয়ার এই যে c প্লাস a হোল স্কয়ার লিখতে পারি যে c প্লাস a হোল স্কয়ার মাইনাস a b স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস a ইনটু এটা তো লিখতে পারি দেখো মাইনাস যদি কমন লিখি তাহলে b স্কয়ার মাইনাস c মাইনাস a হোল স্কয়ার ডিভাইড বাই টুয়াইস a সমান এবার এই দুটো যদি গুণ করি আমরা তাহলে এখানে a স্কয়ার b স্কয়ার প্রমাণ দিয়েছি আমরা c প্লাস a প্লাস b ইনটু c প্লাস a মাইনাস b ইনটু এটাও তাহলে b প্লাস c মাইনাস a ইনটু b মাইনাস c প্লাস a ডিভাইডেড বাই 4a স্কয়ার ডিভাইডেড বাই 4a স্কয়ার
এখন দেখো সমান এটাকে যে সাজিয়ে দিলাম আমরা a প্লাস বি প্লাস সি, আর এটাকে আমরা জোর করে a প্লাস বি প্লাস সি করে নিচ্ছি আমরা a প্লাস বি প্লাস সি, কিন্তু এখানে মাইনাস বি ছিল এই যে মাইনাস 2b নিলাম, তাই দেখো এই যে বিয়োগ করলে মাইনাস বি হয়ে যাচ্ছে, তাই না? আবার এটাকে আমরা জোর করে সাজিয়ে নেব আমরা a প্লাস বি প্লাস সি, তাহলে এখানে মাইনাস a ছিল তাহলে মাইনাস টুয়াইস a ইনটু এটাকে আমরা ওইভাবে সাজিয়ে নিব আমরা জোর করে a প্লাস বি প্লাস সি মাইনাস টুয়াইস সি, মাইনাস টুয়াইস সি, তাহলে দেখো বিয়োগ করলে মাইনাস সি হয়, ডিভাইডেড বাই কত হলো 4a স্কয়ার, 4a স্কয়ার। তাহলে দেখো এখানে খেয়াল করো a প্লাস বি প্লাস সি সমান আমরা 2s লিখেছিলাম, প্রথমেই লিখেছিলাম মিশে গেছে, এটা সমান কি লিখেছিলাম 2s into 2s minus 2b, 2s minus 2b into 2s minus twice a, 2s minus twice a into 2s minus twice c divided by কি হলো 4a স্কয়ার, divided by 4a স্কয়ার। তাহলে দেখো যে সমান এখান থেকে 2s রেখে দিলাম আর ইনটু এখানে 2 কমন আছে, তাহলে থাকে যে s minus b ইনটু এখানে 2 কমন আছে s minus a ইনটু এখানে 2 কমন আছে s minus c ডিভাইডেড বাই নিচে কি আছে 4a স্কয়ার, 4a স্কয়ার। তাহলে দেখো এখানে কেটে যাচ্ছে, কিন্তু এইটা কেটে এখানে কত হলো 2, আবার এই 2 আর এই 2 কেটে গেল, কাটে, তাহলে উপরে কি থাকছে 2 গুণ 4 4s ইনটু s minus a s minus b s minus c। আমি এদিকে চলে আসলাম, এটা মিশাই দিলাম, তাহলে এখানে দেখো বা এর বর্গমূল যদি করি আমরা 4 এর বর্গমূল 2 ডিভাইডেড বাই কত আসছে 2 ডিভাইডেড বাই a স্কয়ার বর্গমূল a, তাহলে ইনটু কি থাকছে এখানে ইনটু রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এই ad এর মানটা বের করে রেখেছি আমরা, তাই না? এখন আমরা এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বসাই। এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি মানে কি BC গুণিত উচ্চতা মানে কি AD, উচ্চতা মানে AD। তাহলে সমান দেখো হাফ আমরা রেখে দিলাম ইনটু BC এর মান কত পেয়েছি আমরা a ইনটু AD এর মান কত পেয়েছি যে 2/a root over s into s minus a into s minus b into s minus c। তাহলে এই a আর a কেটে যায়, a আর a কাটে, a2 আর a2 কেটে গেল, তাহলে কি থাকলো এখানে root over s into s minus a into s minus b into s minus c। তাহলে দেখো যে আমাদের নির্ণয় হয়ে গেছে যে কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে এই যে ক্ষেত্রফলটা আমরা পাই সেই ক্ষেত্রফল হলো রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। s হলো সারফেস এরিয়া, a হলো প্রথম বাহু, b হলো দ্বিতীয় বাহু, c হলো তৃতীয় বাহু। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা এভাবে করতে পারি। এর সাহায্যে আমাদের অঙ্ক করতে পারবো, এর সাহায্যে আমরা এর আদলে যত অঙ্ক আছে সব অঙ্কগুলো আমরা করতে পারবো। তো আমাদের সময় অনেক পার হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে। আমরা আজকে যে শিখলাম এর আদলে আরো দুটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে, এর পরের দিন ক্ষেত্রফল নির্ণয় সূত্র দুটা বোঝায় যাওয়ার পরে আমরা এর আদলে আমরা 16.1 এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সমস্যার সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে। ঘরে থাকো, ঘরে বসে গণিত শিক্ষা অর্জন করো, জ্ঞান লাভ করো এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলা খেয়াল করো এবং এগুলো ভালো করে বুঝে পরে তোমার সৃজনশীলের উত্তর দেওয়ার খুব সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।